মাসুদ রানা সিরিজের গল্প স্বর্গরাজ্য পর্ব ২। যত মহাসাগর আছে তার মধ্যে আটলান্টিকের মনমর্জি সম্পর্কে আগে থেকে কিছু অনুমান করা সম্ভব নয়। প্রশান্ত বা ভারত মহাসাগর, এমনকি আর্কটিকেরও যার যার আলাদা ব্যক্তিগত মেজাজ এবং বৈশিষ্ট্য আছে, কিন্তু পরস্পরের সাথে অন্তত একটা ব্যাপারে এদের কোনো অমিল নেই, তা হলো তাদের মেজাজ কীরকম হতে যাচ্ছে সে সম্পর্কে আগাম আভাস দিতে তারা কখনো ব্যর্থ হয় না। কিন্তু আটলান্টিক সম্পর্কে কথা খাটে না। বিশেষ করে অক্ষাংশের ১৫তম সমান্তরাল রেখার উত্তরাংশ সম্পর্কে কথাটা একেবারেই খাটে না। কাচের মতো স্বচ্ছ শান্ত আটলান্টিক ২-১ ঘন্টার মধ্যে ফোর্স 12 হারিকেনের ছোবল খেয়ে সর্বগ্রাসী উন্মাদিনী হয়ে উঠতে পারে। দেখতে দেখতে তার শরীর ভরে উঠতে পারে সাদা ফেনায়, আকাশচুম্বী হয়ে উঠতে পারে ঢেউগুলো। আবার উল্টোটাও ঘটে, প্রচণ্ড ঝড় হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়ে স্বচ্ছ শান্ত করে দিয়ে যায় মেজাজি আটলান্টিককে। সারা রাত ধরে তীব্র বাতাস, উত্তাল ঢেউ দেখে নাবিকরা হয়তো বিশ্বাস করলো ঝড় এই এলো বলে, কিন্তু ভোরের আলো ফোটার পর দেখা গেল সাগরের বুক যেন ঝকঝকে আয়না, তাতে উজ্জ্বল নীল আকাশের প্রতিবিম্ব। সারা রাত ঝড়ের আশঙ্কা করে ভোরবেলা ঠিক তাই দেখল সুপার কাটার সুয়ারলিনের লোকেরা। দিগন্ত রেখার কিনারা দিয়ে প্রথম উকিটা দিয়েই নতুন সূর্য দেখল। শান্ত আটলান্টিকের উপর দিয়ে অনায়াস গতিতে এগোচ্ছে সুয়ারলিন। ধীরে ধীরে ঘুম ভাঙল রানার। অবসাদ ক্লান্তি দূর হয়ে গিয়ে তাজা ঝরঝরে হয়ে গেছে শরীর। সমুদ্রের ভেজা লোনা বাতাস ঢুকল নাকে। বাতাস সনসন করে পোর্ট হোলে ঢুকছে। জীবন বড় রোমাঞ্চকর, মধুময় লাগলো রানার। ঘুম ভাঙল মেজর? সংবিত ফিরে পেল রানা। দেখল ছোট একটা বেসিনের সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে ওয়াটসন। আয়নায় চোখ রেখে ওর দিকে তাকিয়ে আছে। গুড মর্নিং, বলল রানা। রানার গলার সুরে আনন্দ আর খুশির ছোঁয়া অনুভব করতে পেরে ভুরু দুটো সামান্য একটু কুঁচকে উঠল ওয়াটসনের। কটের উপর উঠে বসল রানা। ইঞ্জিনের গুঞ্জন ঢুকলো কানে, কিন্তু সুয়ারলিন এমন স্বচ্ছন্দ গতিতে এগোচ্ছে অনুভব করা যায় না। আয়না থেকে চোখ সরায়নি ওয়াটসন। রানার সাথে আবার চোখাচোখি হতে বলল সে, আপনার বোধহয় তৈরি হয়ে নেওয়া দরকার। ১.৫ ঘন্টার মধ্যে আপনাদের সার্চ এরিয়ায় পৌঁছে যাবে জাহাজ। কট থেকে নেমে দাঁড়ালো রানা। আগের কাজ আগে। আপনাদের এখানে ব্রেকফাস্টের আয়োজন কীরকম হয়ে থাকে সে সম্পর্কে একটা ধারণা দিতে পারেন? রাক্ষসের মতো খিদে পেয়েছে আমার। 5 স্টার হোটেলের চেয়ে কোনো অংশে কম নয়, হলেও মুখে সে কথা বলার নিয়ম নেই। ধন্যবাদ। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিল রানা। ফ্লাইট পোশাক পরে ওয়াটসনের পিছু পিছু বেরিয়ে এলো প্যাসেজওয়েতে। নিচু বাল্কহেডগুলো দেখে অবাক হয়ে ভাবল, দিনে অন্তত ১২-১০ মাথায় বাড়ি না খেয়ে তালগাছের মতো লম্বা লেফটেন্যান্ট জাহাজের ভেতর চলাচল করে কিভাবে। ব্রেকফাস্ট মাত্র শেষ করেছে ওরা। এই সময় একজন নাবিক এসে জানালো ব্রিজ কন্ট্রোল রুমে ওদের সাথে দেখা করতে চায় কমান্ডার পেরি। লোকটাকে অনুসরণ করলো ওয়াটসন। হাতে কফির কাপ নিয়ে পিছু নিল রানা। রুমে ঢুকে দেখলো একটা চার টেবিলের ওপর ঝুঁকে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে ডক্টর করিডন আর কমান্ডার পেরি। মুখ তুলে তাকালো কমান্ডার। গুড মর্নিং মেজর, সময়টা উপভোগ করছেন তো? কেবিনটা ছোট, বিছানাটা শক্ত, কিন্তু ব্রেকফাস্টের তুলনা হয় না। ক্ষীণ একটু হাসলো কমান্ডার। হাত নেড়ে রুমের চারদিকটা দেখিয়ে প্রশ্ন করলো, আমাদের এই ছোট্ট ইলেকট্রিক ওয়ান্ডারল্যান্ডকে দেখে কি মনে হয় মন্তব্য করুন প্লিজ। রুমের চারদিকে চোখ বুলালো রানা। সায়েন্স ফিকশন স্পেস মুভিতে ঠিক এই রকম দৃশ্য দেখতে পাওয়া যায়। মেঝে থেকে সিলিং পর্যন্ত 4টে স্টিল বাল্কহেডে ঢাকা পড়ে আছে কম্পিউটার, টেলিভিশন মনিটর এবং ইনস্ট্রুমেন্ট দিয়ে সাজানো কনসোলে। টেকনিক্যাল নাম লেখা অসংখ্য নব আর সুইচের সারি ইকুইপমেন্টের চারদিকে গিজগিজ করছে। ইন্ডিকেটরগুলোর রঙিন আলো একটা বিয়ে বাড়ি সাজাবার জন্য যথেষ্ট। দেখে থ হবার মতো। কফির কাপে চুমুক দিয়ে সহজ গলায় বলল রানা। এয়ার সার্চ রাডার এবং সারফেস সার্চ রাডার স্ক্যানার, মিডিয়াম, হাই, আলট্রা হাই ফ্রিকোয়েন্সির সর্বশেষ সংস্করণ, লোরান টাইপ নেভিগেশনাল ইকুইপমেন্ট ছাড়াও রয়েছে কম্পিউটারাইজড নেভিগেশনাল প্লটিং। কমান্ডারের চেহারা বিস্ময়ে বাংলার 5-এর মতো হয়ে উঠল, কিন্তু সেটা দেখেও না দেখার ভান করল রানা। বলে চলল, সুয়ারলিনে অত্যাধুনিক যত ওশানোগ্রাফিক, কমিউনিকেশন, নেভিগেশনাল, অ্যারোলজিক্যাল এবং প্লটিক ইকুইপমেন্ট আছে দুনিয়ার অন্য কোনো জাহাজে তা নেই।
আসলে কমান্ডার, আপনার এই জাহাজের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে যে কোনো আবহাওয়ায় মাঝ সমুদ্রে এটা একটা ওয়েদার স্টেশন, সার্চ ও রেস্কিউ পার্টি এবং ওশানোগ্রাফিক রিসার্চ স্টেশন হিসেবে কাজ চালাতে পারে। ওয়াটসনের দিকে ফিরল রানা। জানতে চাইল, 17 জন অফিসার রয়েছেন আপনারা, তালিকায় রয়েছে 160 জন ক্রু, তাই না? উইলমিংটন, ডেলাওয়্যারের নর্থ গেট শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে এই সুপার কাটার। খরচ পড়েছে $20 থেকে $22 মিলিয়ন। ঠিক। ওয়াটসনের বিস্ফোরিত চোখ জোড়া কমান্ডারের দিকে ঘুরে গেল। শির দ্বারা খাড়া হয়ে গেছে কমান্ডারের। কন্ট্রোল রুমে আর যারা উপস্থিত রয়েছে ডক্টর করিডন ছাড়া বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেছে সবাই। কমান্ডারের ভারী কণ্ঠস্বর গমগম করে উঠল। মিস্টার রানা। বলুন। কমান্ডারের দিকে ফিরল রানা। এত খবর আপনি পেলেন কোথায়? এগুলো কোনো গোপন খবর নয়, বলল রানা। তাছাড়া শিপ, এয়ারক্রাফট ইত্যাদি সম্পর্কে খোঁজখবর রাখা আমার একটা হবি। বড় অদ্ভুত হবি, থমথমে গলায় বলল কমান্ডার। মানুষকে সন্দেহপ্রবণ করে তোলে। ভাবছি নিজের যে পরিচয় দিয়েছেন আপনি সেটা কতটুকু সত্যি। 100%। সেটা 2 মিনিটের মধ্যে জানতে পারবো আমি। কঠিন শোনালো কমান্ডারের গলা। প্রসঙ্গক্রমে বলছি, লোক সম্পর্কে খোঁজখবর সংগ্রহ করাটা আমার আবার একটা হবি। আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? ঠান্ডা অভিযোগের সুরে বলল রানা। আগেও বলেছি, আবারও বলছি, আপনার জাহাজ বা আপনার ক্রুদের কোনো ক্ষতি করতে আসিনি আমরা। বিশ্বাস করব সে সুযোগ আপনারা আমাকে দেননি। আপনাদের সাথে লিখিত কোনো অর্ডার নেই। আপনারা আসলে কে সে সম্পর্কে কোনো রেডিও সিগন্যালও আমি পাইনি। কোস্টগার্ড হেডকোয়ার্টার থেকে শুধু আবছাভাবে জানানো হয়েছে আপনারা জাহাজে আসছেন, কিন্তু এই মেসেজটা কোস্টগার্ড হেডকোয়ার্টারের নামে অন্য যে কেউ পাঠাতে পারে। তার শুধু আমাদের কল সাইনটা জানতে হবে। এটা জানা এমন কোনো কঠিন ব্যাপার নয়। আপনার ব্যাখ্যায় কোনো ভুল নেই, ঠিক, কিন্তু আমার বিশ্বাস আপনার গোপন কোনো উদ্দেশ্য আছে। রানাকে বাধা দিয়ে বলল কমান্ডার। সেটা যাই হোক না কেন তাতে আমার কোনো ভূমিকা থাকবে না। কাজে আপনার সম্পর্কে খবর নিতে হবে আমাকে। ঘুরে দাঁড়ালো সে, পা বাড়ালো দরজার দিকে। এই সময় তার পথের সামনে একজন লোককে দেখা গেল। দাঁড়িয়ে পড়ল কমান্ডার। লোকটার বাড়ানো হাত থেকে একটা সিগন্যাল ফর্ম নিয়ে পড়তে শুরু করলো সেটা। একাধারে বিস্ময় এবং বিমূঢ় ভাবের ছায়া পড়ল তার চেহারায়। কাগজের টুকরোটা নিঃশব্দে রানার দিকে বাড়িয়ে ধরল সে। বলল, একের পর এক বিস্ময় সৃষ্টি করাও বোধহয় আপনার আরেকটা হবি মেজর রানা। চেহারা দেখে বোঝা না গেলেও মনে মনে উদ্বিগ্ন হয়ে উঠেছে রানা। ব্যাপারটা ফাঁস হয়ে যাবে এই আশঙ্কা অনেক আগে থেকেই করছিল। হাতে প্রচুর সময় পেলেও প্রয়োজনে আবার কমান্ডারকে ভুল বোঝানোর জন্য নতুন কোনো গল্প তৈরি করতে পারেনিও। কমান্ডারের কাছ থেকে কাগজের টুকরোটা নিল। একটুও কাঁপল না হাত। চেহারায় ফুটে থাকলো নির্লিপ্ত একটা ভাব। সিগন্যালটা এরকম, ডক্টর বিল করিডন এবং মেজর মাসুদ রানা সম্পর্কে খোঁজখবর চাওয়ার উত্তরে জানানো হচ্ছে তারা দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত জরুরি একটা কাজে নিয়োজিত। ডক্টর করিডন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির ডিরেক্টর, আর মেজর মাসুদ রানা নিউমার একটা স্পেশাল প্রজেক্টের ডিরেক্টর হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। ওশানোগ্রাফিক রিসার্চের সাথে জড়িত তারা। সরকারের কাছে এর গুরুত্ব অত্যধিক। কাজেই সব রকম সহযোগিতা এবং সদাচরণ তাদের প্রাপ্য। দয়া করে মেজর রানাকে জানিয়ে দিন অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টন তাকে বিশেষভাবে শীতল নারী সম্পর্কে সাবধান থাকতে অনুরোধ করে দিয়েছেন। মেসেজটায় সই করেছেন কোস্টগার্ডের কমান্ড্যান্ট নিজে। বুঝতে অসুবিধা হলো না রানার। অ্যাডমিরাল তার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এই মেসেজ পাঠাতে বাধ্য করেছেন কোস্টগার্ড কমান্ড্যান্টকে। ধীরে ধীরে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে মেসেজটা কমান্ডারের হাতে ধরিয়ে দিল ও। ওপর মহলে জানাশোনা লোক থাকা দারুণ ব্যাপার, তাই না? একটু রাগের সাথেই বলল কমান্ডার। মাঝে মধ্যে সাহায্য হয়, এই আর কি। প্রাপ্য যখন, সব রকম সাহায্য এবং সদাচরণ আমার কাছ থেকে পাবেন আপনারা। সুরে অসন্তুষ্টির ভাব ফুটিয়ে বলল কমান্ডার। কিছু যদি মনে না করেন মেজর রানা, একটা প্রশ্ন করব? করুন। মেসেজের শেষ অংশটা নিশ্চয়ই কোড। কোডের অর্থ জানতে চাওয়াটা বোধহয় অন্যায় হয়ে যাবে। এর মধ্যে তেমন কোনো রহস্য নেই, বলল রানা।
ওটা আসলে অ্যাডমিরাল হ্যামিল্টনের কথা বলার বিশেষ একটা ধরন। তিনি বলতে চেয়েছেন এখানকার কাজ সেরে আমরা যেন তাড়াতাড়ি আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। কমান্ডার পেরি কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো রানার দিকে। ধীরে ধীরে মাথা নাড়ল সে। ভাবটা অনেকটা এইরকম যেন রানার সাথে পেরে ওঠা তার কর্ম নয়। এই সময় ঠকঠক করে চার্ট টেবিলে টোকা দিল ডক্টর করিডন। সবাই ঘাড় ফিরিয়ে তাকালো তার দিকে। এই হলো আমাদের পজিশন কমান্ডার। 2-4 মাইল নিন বা ছেড়ে দিন, এর ভেতরেই আছে আমাদের আইসবার্গ আর গোস্ট শিপ। ডক্টর করিডনের গলার আওয়াজে খুশির ছোঁয়া। কয়েক মুহূর্ত আগে ঘরের ভেতর যে উত্তেজনা ছিল সে সম্পর্কে তার যেন কোনো ধারণাই নেই। চার্টটা ভাঁজ করে নিজের উইন্ড ব্রেকারের পকেটে গুজে রাখল সে। মেজর রানা, আর দেরি করার কোনো মানে হয় না। এবার বোধহয় আমরা রওনা হতে পারি। কপ্টার গরম করে রেডি হতে 10 মিনিটের বেশি লাগবে না আমার। গুড, মাথা ঝাঁকালো ডক্টর করিডন। পেট্রোল প্লেন থেকে আইসবার্গটাকে যেখানে দেখা গিয়েছিল সেখানে আমরা এখন সেই এরিয়াতেই আছি। স্রোতের এখনকার গতি ধরে হিসেব করেছি আমি, তাতে দেখা যায় কাল কোনো এক সময় গালফ স্ট্রিমে পৌঁছবে ওটা। ওটার আকার সম্পর্কে রিপোর্টটা যদি সঠিক হয়, এরই মধ্যে ঘন্টায় 1000 টন করে গলতে শুরু করেছে। গালফ স্ট্রিমের আরও গরম পানিতে যখন পৌঁছবে 10 দিনের বেশি টিকবে না। এখন প্রশ্ন হলো বরফ থেকে কখন বেরোবে জাহাজটা। যদি ধরে নেই এরই মধ্যে বেরিয়ে গেছে, তাহলে ওটাকে খুঁজে পাবার কোনো আশা নেই। আর যদি বরফের ভেতর এখনও ওটা আটকে থাকে, তাহলে প্রার্থনা করতে পারি আরও 2-3 দিন যেন তাই থাকে। আকাশপথে ওটা এখন কত মাইল দূরে বলে মনে করেন? এই ধরো প্রায় 90 মাইল। রানার দিকে ফিরল কমান্ডার পেরি। আপনারা রওনা হবার সাথে সাথে 1/3 কমিয়ে আনবো স্পিড। তারপর 106 ডিগ্রিতে কোর্স স্থির রেখে এগোবো। আবার আমাদের সাথে দেখা হতে কীরকম সময় লাগবে বলে মনে করেন? 3.5 ঘন্টার বেশি নয়। চিন্তিত দেখালো কমান্ডারকে। 4 ঘন্টা। 4 ঘন্টা অপেক্ষা করব। তবু যদি না ফেরেন, আপনাদের খোঁজে আইসবার্গের উদ্দেশ্যে রওনা হব আমরা। ধন্যবাদ কমান্ডার। আপনাদের সার্চ এরিয়ার আরও কাছাকাছি সুয়ারলিংকে নিয়ে যেতে পারবো না আমরা? ভেবে দেখুন, আইসবার্গে পৌঁছে আপনারা যদি কোনো বিপদে পড়েন, সাহায্য করার জন্য কেউ থাকবে না আশেপাশে। ধরুন আপনাদের একজন যদি পানিতেই পড়ে যায়, 40 ডিগ্রি পানিতে পুরোদুস্তর কাপড় চোপড় পরা থাকলেও কোনো লোক 25 মিনিটের বেশি বেঁচে থাকতে পারবে না। সে ঝুঁকি আমাদের নিতেই হবে। কফির কাপে শেষ চুমুক দিয়ে বলল রানা। অলস ভঙ্গিতে খালি কাপের ভেতরে চোখ রেখে আবার বলল, রেগুলার পেট্রোল স্টেশন ছেড়ে আপনার কোস্টগার্ড জাহাজ ভবঘুরের মতো হাওয়া খেয়ে বেড়াচ্ছে দেখে এরই মধ্যে হয়তো রাশিয়ান ট্রলারগুলো কিছু একটা সন্দেহ করে বসে আছে। ওদের চোখে ধুলো দেবার জন্যই শেষের পথটুকু কপ্টারে পাড়ি দেওয়া দরকার। রাডার স্ক্যানারকে ফাঁকি দেওয়ার জন্য খুব নিচু দিয়ে উড়ে যাব আমরা। তাছাড়া সময়ও একটা বড় ফ্যাক্টর। ফ্লেয়ারের লোকেশনে পৌঁছে আবার ফিরে আসতে কপ্টারের যে সময় লাগবে তার 10 গুণ বেশি সময় লাগবে সুয়ারলিনের। ঠিক আছে, একটা দীর্ঘশ্বাস চেপে বলল কমান্ডার। কৃতিত্ব অর্জনের চান্সটা একা আপনিই নিন, কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবেন, সুয়ারলিনের ল্যান্ডিং প্ল্যাটফর্মে ফিরে আসতে যেন। একটু ইতস্তত করে রিস্ট ওয়াচ দেখল সে। 1030 ঘন্টার বেশি দেরি না হয়। পর মুহূর্তে নিঃশব্দে হাসল সে। লক্ষ্মী ছেলের মতো যদি ঠিক সময়ে ফিরে আসতে পারেন, আপনাকে আমি 2 বোতল জনি ওয়াকার প্রেজেন্ট করব। তার বদলে 2 বোতল কোকা-কোলা পেলে খুশি হব আমি। তথাস্তু। কেমন যেন রহস্যময় লাগছে ব্যাপারটা। ইঞ্জিনের একটানা আওয়াজকে ছাপিয়ে উঠল ডক্টর করিডনের গলা। ভালো ঠেকছে না আমার মেজর। ইতিমধ্যে কিছু একটা দেখতে পাওয়া উচিত ছিল আমাদের। কপ্টারের কন্ট্রোল সামনে নিয়ে বসে আছে রানা। চোখের সামনে হাত তুলে রিস্ট ওয়াচ দেখল ও। এখনই নিরাশ হবার মতো কিছু ঘটেনি। হাতে আমাদের আরও 2 ঘন্টার সময় আছে। আরও উপরে উঠতে পারি না আমরা? দৃষ্টিসীমা যদি 2 গুণ বাড়ানো যায়, আইসবার্গটাকে দেখতে পাবার সম্ভাবনাও 2 গুণ বেড়ে যাবে। তাতে অন্যের চোখে আমাদের ধরা পড়ে যাবার আশঙ্কাও 2 গুণ বেড়ে যাবে। 150 ফিটে থাকাটাই সব দিক থেকে নিরাপদ। কিন্তু আজকেই ওটাকে আমাদের খুঁজে পেতে হবে। ডক্টর করিডনের চেহারায় উদ্বেগ ফুটে উঠল। কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। হাঁটুর উপর পড়ে থাকা ভাঁজ খোলা চার্টের ওপর দ্রুত একবার নজর বুলিয়ে নিয়ে গলায় ঝোলানো বিনকিউলারটা চোখে তুলল সে। উত্তর দিকে ধীর গতিতে ভেসে যাচ্ছে কয়েকটা আইসবার্গ, সেগুলোর ওপর ফোকাস করলো।
এতক্ষণে এমন কোনো বারেক দেখতে পেয়েছেন যেটাকে আমরা খুঁজছি সেটার সাথে যার কোনো রকম মিল আছে? আকারে প্রায় সমান হবে এবং বাইরের কিনারাগুলোর বর্ণনার সাথে কিছু কিছু মিলে যায়, কিন্তু লাল রং ছড়ানো নেই। কখন? ঘণ্টাখানেক আগে। বেনকিউলার আরেকদিকে ঘোরালো ডক্টর করিডন। হাজার হাজার আইসবার্গ ভেসে যাচ্ছে স্রোতের সাথে, কোনোটার কিনারা ভাঙা, কোনোটা আশ্চর্য লম্বা, আবার কোনোটা অস্বাভাবিক উঁচু, কিন্তু 10 লক্ষ টন ওজন হতে পারে এত বড় আইসবার্গ একটাও নেই কোথাও। হয়তো ওটাই। আমার অহমে ঘা লাগছে, চিৎকার করে বলল ডক্টর করিডন। ছাত্র জীবনেও আমি কখনো হিসেবে ভুল করিনি। বাতাস দিক বদলে থাকলে অন্যদিকে সরে যেতে পারে না ওটা? প্রায় অসম্ভব একটা ব্যাপার। একটা আইসবার্গ পানির ওপর যতটা জেগে থাকে তার 7 গুণ বেশি থাকে ডুবে। শুধুমাত্র সামুদ্রিক স্রোতই সামান্য একটু বদলে দিতে পারে তার চলার পথ। 20 নট বাতাসের উল্টো দিকেও অনায়াসে এগোতে পারে ওটা। সমুদ্রের স্রোত, যাকে ঠেকাবার সাধ্য কারও নেই, বলল রানা। আইসবার্গ, যাকে নড়াবার শক্তি কারও নেই। দুটোই মিলেছে ভালো। শুধু তাই নয়, যাকে বলে অজেয় একটা আইসবার্গ ঠিক তাই। গ্লাস জোড়ায় চোখ রেখে কথা বলছে ডক্টর করিডন। দক্ষিণের গরম পানিতে পৌঁছে গলতে শুরু করে একথা ঠিক, কিন্তু গলফ স্ট্রিমে যাবার পথে তারা মানুষ বা ঝড় কারো কাছে মাথা নত করে না। গ্লেসিয়ার আইসবার্গকে টর্পেডো, 8 ইঞ্চি নৌকামান, বিপুল ডোজের থার্মাইট বোমার সাহায্যে আঘাত করা হয়েছে। টন টন কয়লার গুঁড়ো ফেলা হয়েছে তার গায়ে, যাতে সেগুলো রোদে গরম হয়ে বরফ গলাতে সাহায্য করে। কোনো লাভ হয়নি। এসবে আইসবার্গের গায়ে আঁচড় লেগেছে মাত্র, তাকে শেষ করা সম্ভব হয়নি। গোত্তা দিয়ে কপ্টারকে আরও নিচে নামিয়ে আনলো রানা। ডক্টর করিডনের ভয় হলো আইসবার্গের উঁচু পাঁচিলগুলোর মাথায় বুঝি ছুঁয়ে দিল কপ্টারকে। নাভির নিচে শিরশিরে একটা অনুভূতি হলো। আবার চার্ট পরীক্ষা করলো সে। 200 বর্গমাইল চষে ফেলা হয়েছে, অথচ কোনো আশার আলো চোখে পড়েনি এখনো। বলল, এসো 15 মিনিট উত্তর দিকে চেষ্টা করে দেখা যাক, তারপর ফিরে চলো পূব দিকে, সেই আইস প্যাকের কিনারা পর্যন্ত। সবশেষে আবার পশ্চিম দিকে যাবার আগে মিনিট 10 দক্ষিণে চেষ্টা করা যাবে। বাক্সের মতো একটা আকৃতি ধীরে ধীরে বড় হচ্ছে উত্তরে, বলল রানা। কন্ট্রোল ফেলে দিয়ে কপ্টারকে সামান্য একটু ঘোরালো ও। তেরছে ভঙ্গিতে উঠছে যান্ত্রিক ফোরিং। কম্পাসের রিডিংয়ে চোখ বুলালো ও। 0 ডিগ্রি। 1-2 করে অনেকগুলো মিনিট কেটে গেল। অবসাদ আর ক্লান্তির রেখা ফুটে উঠল ডক্টর করিডনের চোখের চারপাশে। গ্যাসের কি অবস্থা? কোনো অভাব নেই, বলল রানা। অভাব শুধু আশা আর সময়ের। মিনিট 15 আগেই প্রথমটা শেষ হয়ে গেছে আমার। ডক্টর করিডনের হাতে একটা চাপ দিল রানা। উৎসাহ দেবার সুরে বলল, আশায় জীবন ডক। সামনের মোড় ঘুরলেই হয়তো ওটাকে পেয়ে যাব আমরা। সেটা হবে ভয়ঙ্কর একটা বিস্ময়কর ঘটনা। এই এলাকায় ওটাকে পাওয়া গেলে মনে করতে হবে স্রোতে ভেসে যাবার যে নির্দিষ্ট নিয়ম আছে তার সবগুলো লঙ্ঘন করেছে ওটা। আচ্ছা, রেড ডাই মার্কার, গতকালের ঝড়ে সেটা ধুয়ে যাবার সম্ভাবনা কতটুকু? কোনো সম্ভাবনাই নেই। ওই ডাইয়ে ক্যালসিয়াম ক্লোরাইড আছে। এই উপাদানের একটা বিশেষ প্রবণতা হলো গভীরে ছড়িয়ে পড়া। বরফের সাথে গলে অদৃশ্য হয়ে যেতে কয়েক মাস পর্যন্ত সময় নেয়। আমি আরেকটা সম্ভাবনার কথা ভাবছি। জানি কি ভাবছ, মুছে ফেলো মন থেকে। মাঝে মধ্যে 2-1 বছর বিরতি দিয়ে কোস্টগার্ডের সাথে 30 বছর ছিলাম আমি। একটা হিমশৈলের পজিশন নির্ধারণ করতে কখনো ভুল করতে দেখিনি ওদের। তাহলে বোঝা গেল 10 লক্ষ টনের একটা বরফ কর্পূরের মতো উবে গেছে। দুটো কারণে কথার মাঝখানে থেমে গেল রানা। হেলিকপ্টার কোর্স থেকে সরে যেতে শুরু করলো। ঠিক সেই সময় কি যেন একটা দেখতে পেল ও। ওর পাশে হঠাৎ শক্ত টানটান হয়ে উঠল ডক্টর করিডন। সামনের দিকে ঝুঁকে পড়ল সে। চোখের চারপাশে সেটে বসল বিনকিউলার। ইউরেকা! কোলের ওপর বিনকিউলার ফেলে দিয়ে হাততালি দিয়ে উঠল সে। পর মুহূর্তে শশব্যস্ত ভঙ্গিতে সেটা তুলে নিল আবার। অনুরোধের অপেক্ষায় থাকলো না রানা। কপ্টার সোজা করে নিল ও। ডক্টর করিডনের বিনকিউলার যেদিকে ফোকাস করে আছে সেদিকে ছুটে চলল ওরা। গ্লাস জোড়া রানার দিকে বাড়িয়ে দিল ডক্টর করিডন। ওটা মরিচিকা কিনা ভালো করে দেখে বলো আমাকে। বিনকিউলার আর কন্ট্রোল একসাথে দুটোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল রানা। ইঞ্জিনের ভাইব্রেশনে বারবার ফোকাসের বাইরে সরে যেতে চাইল আইসবার্গটা। লাল দাই দেখতে পাচ্ছ? ব্যাকুলতার সাথে জানতে চাইল ডক্টর করিডন। পরিষ্কার।
এর মাথামুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না। ঘন ঘন মাথা নাড়ল ডক্টর করিডন। ওখানে ওটার থাকার কথা নয়, স্রোতের সাথে ভেসে যাবার হিসেবে দক্ষিণ পূব দিকে কমপক্ষে 90 মাইল দূরে থাকার কথা ওটার। দিগন্ত রেখার উপর দেখা গেল আইসবার্গটাকে, বরফের আকাশচুম্বী একটা পাহাড়। বাতাস আর রোদ লেগে পাঁচিলের মাথাগুলো মসৃণ, কোথাও নিটল গম্বুজের আকৃতি পেয়েছে। রোদ লেগে ঝলমল করছে খানিকটা লাল রং। চোখ থেকে বেনকিউলার সরিয়ে নিল রানা। কন্ট্রোলে দৃষ্টি ফিরিয়ে আনতে যাবে এই সময় কপ্টারের ঠিক নিচে একটা ছায়া দেখতে পেল ও। পানির ঠিক নিচে কালো একটা আকৃতি। ভালো করে দেখতে পাবার আগে সেটার উপর দিয়ে উড়ে এলো কপ্টার, পিছনে পড়ে গেল সেটা। আইসবার্গ এখনো 7.5 মাইল দূরে। সোজা সেটার দিকে ছুটছিল কপ্টার। হঠাৎ করে কোর্স বদল করলো ও। বিরাট একটা এলাকা নিয়ে একটা অর্ধবৃত্ত রচনা করলো, তারপর ফিরে চলল পূব এবং সুয়ারলিনের দিকে। আরে আরে করো কি, তোমার কি মাথা খারাপ হলো? শান্তভাবে বলল রানা। অবাঞ্ছিত আগন্তুক এসেছেন। হোয়াট ননসেন্স! জাহাজ বা আরেকটা এয়ারক্রাফট তো দূরের কথা, একটা পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না আমি। তলা দিয়ে আসছে। চেহারায় বিমূঢ় ভাব ফুটে উঠল ডক্টর করিডনের। সে কি? ধীরে ধীরে চেয়ারে হেলান দিল সে, ঢিল পড়ল পেশিতে। তার মানে সাবমেরিন? সাবমেরিন। ঠিক দেখেছ? ঠিক। চেয়ারে আবার সোজা হয়ে বসলো ডক্টর করিডন। ওটা আমাদের একটাও তো হতে পারে। না। থ হয়ে তাকিয়ে থাকলো ডক্টর করিডন রানার মুখের দিকে। তারপর হতাশার সুরে বলল, তার মানে রাশিয়ানরা আমাদের হারিয়ে দিয়েছে? মুখের চেহারা বিকৃত হয়ে উঠল তার। ডিয়ার গড, এখন তাহলে উপায় রানা? উপায় হবে, বলল রানা। আরেকটা বিরাট বৃত্ত রচনা করে কপ্টারের দিক বদল করলো ও। এবার ওরা উড়ে চলল আইসবার্গের দিকে। 4 মিনিটের মধ্যে আইসবার্গে ল্যান্ড করতে পারবো আমরা, কিন্তু সাবমেরিনের পৌঁছতে লাগবে কম করে 8 ঘন্টা। ওদের ক্রু ল্যান্ড করার আগে আমরা যা পাবার আশা করে এসেছি তা পেয়ে যাব, ভাগ্য যদি বেইমানি না করে। তুমি কি ধরে নিচ্ছ রাশিয়ানরা নিরস্ত্র অবস্থায় আসছে? সম্ভাব্য সবগুলো অস্ত্র নিয়ে আসছে ওরা। অন্তত কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবার জন্য যথেষ্ট অস্ত্র আর গোলাবারুদ আছে ওদের কাছে, কিন্তু সেগুলো ওরা ব্যবহার করতে সাহস পাবে না, এই যা। কেন? আন্তর্জাতিক হাউকাউ শুরু হয়ে যাবে না? ঘাটির সাথে আমাদের রেডিও যোগাযোগ আছে, এটা ওরা ধরেই নেবে। প্রথম গুলির শব্দ শুনেই আমরা মার্ডার মার্ডার বলে চিৎকার করব না? আটলান্টিকের এদিকটায় ঘন ঘন আসা যাওয়া আছে মার্কিনীদের। সাবমেরিনের কমান্ডারের সেটা অজানা থাকার কথা নয়। মস্কো থেকে অনেক দূরে রয়েছে সে, তার পক্ষে দুঃসাহসের পরিচয় দেয়া একটু কঠিন হবে। তোমার মতো আমিও যদি ব্যাপারটা এত সহজভাবে নিতে পারতাম, মন্দ হতো না, উদ্বেগের সাথে বলল ডক্টর করিডন। বিপদ এত কাছে, অথচ তোমার মধ্যে ভয়ের লেশমাত্র দেখছি না। যা খুশি করো, তোমার উপর নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারি তো? হেসে ফেলল রানা। আমি কেউ নই, উপরওয়ালাকে স্মরণ করুন। রানার ইচ্ছে ছিল আইসবার্গের ওপর একটা চক্কর দেবে, কিন্তু হাতে সময় কম বলে চিন্তাটাকে বাতিল করে দিল ও। ল্যান্ড করলো অনায়াসে 20 ফিট লম্বা আর 15 ফিট চওড়া একটা সমতল বরফ টুকরোর ওপর। তারপর রোটর ব্লেড পুরোপুরি থামার আগেই ককপিট থেকে লাফ দিয়ে নেমে পড়ল ওরা। আইসবার্গের ওপর দাঁড়িয়ে চারদিকে চোখ বুলালো রানা। কোথাও কোনো শব্দ বা নড়াচড়া নেই। এই বিশাল বরফের ভেতর কোথাও আটকে আছে একটা পরিত্যক্ত জাহাজ, কিন্তু কোথায় সেটা? চারদিকে আরেকবার চোখ বুলিয়েও কিছু দেখতে পেল না রানা। নিঃশব্দে কেটে গেল উত্তেজনায় টান টান কয়েকটা মুহূর্ত। বলার মতো কিছু একটা যখন খুঁজে পেল রানা, নিজের কানেই অস্পষ্ট শোনালো কথাগুলো। 30 ফিট দূরে একটা প্রোব দিয়ে বরফ খুঁড়ছে ডক্টর করিডন। আইসবার্গের দক্ষিণ কিনারা থেকে 60 মাইল দূরে পানির ওপর দেখা যাচ্ছে সাবমেরিনটাকে। তাড়াতাড়ি ডক, বলল রানা, সময় ফুরিয়ে আসছে। আমি কানা নই, চটে উঠে বলল ডক্টর করিডন। পৌঁছতে কতক্ষণ নেবে ওরা? পানিতে ডিঙি নামাবে, বৈঠাবে, 400 গজ এলে তারপর বরফের কিনারা। 15 থেকে 20 মিনিট লাগবে ওদের। কাজে কথা বলে নষ্ট করার মতো সময় আমাদের নেই। কোনো আশা দেখতে পাচ্ছেন? না, যতটুকু ভেবেছিলাম নিশ্চয়ই তার চেয়ে অনেক গভীরে আছে জাহাজটা। বরফের গায়ে ঘ্যাজ করে প্রোব গাঁথল ডক্টর করিডন। যাবে কোথায়? এখানেই আছে কোথাও।
125 ফিট লম্বা একটা জাহাজ বাতাসে মিলিয়ে যেতে পারে না? কোস্টগার্ড হয়তো ভুতুড়ে জাহাজ দেখেছিল। সানগ্লাস অ্যাডজাস্ট করে নিয়ে ডক্টর করিডন বলল, মানলাম চোখের ভুল ছিল ব্যাপারটা, কিন্তু ওদের রাডার ইকুইপমেন্ট তো আর মিথ্যে বলেনি। হেলিকপ্টারের খোলা দরজার দিকে আরও কয়েক পা এগিয়ে এলো রানা। হঠাৎ থমকে দাঁড়িয়ে দ্রুত ডক্টর করিডন, তারপর সাবমেরিনের দিকে তাকালো ও। হাতের বিনকিউলারটা চোখে উঠল। দূরে এবং অনেক নিচে দেখা গেল সাবমেরিনটাকে। খোলা হ্যাচ থেকে এক এক করে খুদে মূর্তি বেরিয়ে আসছে। 2 মিনিটের মধ্যে 6 জনের একটা ডিঙি ভাসানো হলো পানিতে। অটোমেটিক রাইফেলধারী 6 জন লোক উঠে বসলো তাতে। ঢেউয়ের ওপর দিয়ে ভেসে এলো ভটভট আওয়াজ। আসছে ওরা, 6 জন। খালি হাতে? না, অটোমেটিক রাইফেল। মাই গড ম্যান! বিস্ময় এবং রাগের সাথে চেঁচিয়ে উঠল ডক্টর করিডন। সংসেজে দাঁড়িয়ে না থেকে ওটা খুঁজে বের করতে আমাকে একটু সাহায্যও তো করতে পারো। আর খুঁজতে হবে না, শান্ত গলায় বলল রানা। 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে ওরা। 5 মিনিট? কিন্তু তুমি যে তখন বললে। তখন বুঝিনি ওদের ডিঙিতে আউটবোর্ড মোটরও থাকবে। ঘাড় ফিরিয়ে সাবমেরিনের দিকে তাকালো ডক্টর করিডন। জাহাজটা সম্পর্কে রাশিয়ানরা খবর পেল কোত্থেকে? আইসবার্গের লোকেশন আর এমন কি কঠিন? কোস্টগার্ডের সাইটিং রিপোর্টটা তো আর ক্লাসিফাইড সিক্রেট নয়। ওয়াশিংটনে কাজ করছে এমন যে কোনো একজন কেজিবি এজেন্টের পক্ষে একটা ডুপ্লিকেট কপি জোগাড় করা সম্ভব। এরপর বাকি থাকে আটলান্টিকের এই সমস্ত এলাকার ট্রলার আর সাবমেরিনগুলোর সাথে যোগাযোগ করা। আমাদের দুর্ভাগ্য যে সাবমেরিন আর কপ্টার একই সাথে আবিষ্কার করেছে আইসবার্গটাকে। হাতে 2-4 মিনিট সময় পেয়েও তো কোনো সুবিধা করতে পারলাম না, হতাশ ভঙ্গিতে বলল ডক্টর করিডন। শুধু যদি জাহাজের খোলাটাও দেখতে পেতাম, থার্মাইট বোমার সাহায্যে উড়িয়ে দিতাম সেটা। তাতে অন্তত নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা হতো। হেসে উঠল রানা। তুমি হাসতে পারছো? চটে উঠে বলল ডক্টর করিডন। খুশিতে মানুষ তাই তো করে। হতভম্ব দেখালো ডক্টর করিডনকে। রানার এই নিরুদ্বিগ্ন হাসি হাসি ভাবের কোনো অর্থ খুঁজে পায় না সে। বলুন তো ডক, আজ ক তারিখ? তারিখ? বিমূর দেখালো করিডনকে। 28শে মার্চ। কেন? ঘটনাটা একটু আগেভাগে ঘটে যাচ্ছে, বলল রানা। এপ্রিল ফুল আসতে এখনো 3 দিন বাকি। এরকম একটা সিরিয়াস মুহূর্তে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো রানা? রাগে লাল হয়ে উঠল ডক্টর করিডনের চেহারা। আমি? আরে না, আমি নই, থার্ড পার্টি। তোমার কথার মাথামুন্ডু কিছুই। আমি দ্রুত এগিয়ে আসছে ডিঙিটা। সেদিকে একটা হাত তুলে বলল রানা, ওদের এবং আমাদের দুদলকেই বোকা বানানো হয়েছে ডক। মানে? কারা যেন আমাদের নিয়ে কৌতুক করেছে। আইসবার্গে পরিত্যক্ত কোনো জাহাজ আটকে নেই দেখেও বুঝতে পারছেন না? ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল রানা। তার মানে এই বরফে কোথাও কোশমিনকালেও কোনো জাহাজ আটকে ছিল না। ঝাড়া 5 সেকেন্ড থ হয়ে রানার মুখের দিকে তাকিয়ে থাকলো ডক্টর করিডন। তারপর ক্ষীণ একটু আশার ঝিলিক দেখা গেল তার চোখে। বলে যাও। শুধু যে রাডার ইকুইপমেন্টে ধরা পড়েছিল জাহাজটা তাই নয়, পেট্রোল প্লেনের ক্রুরা উপর থেকে সেটার আউটলাইনও দেখতে পেয়েছিল। অন্তত তাদের রিপোর্টে সে কথাই বলা হয়েছে। অথচ ওপর থেকে কিছুই আমাদের চোখে ধরা পড়েনি। আজব একটা ব্যাপার নয় কি? ধরা যাক পেট্রোল স্পিডে ছিল প্লেনটা, তার মানে ঘন্টায় 200 মাইল। কিন্তু আমরা আইসবার্গের উপর শূন্যে দাঁড়িয়েছিলাম। ওদের চেয়ে দেখতে পাবার সম্ভাবনা আমাদের অনেক বেশি ছিল, অথচ দেখতে পাইনি। চিন্তিত দেখালো ডক্টর করিডনকে। রানার কথাগুলো অনুধাবন করার চেষ্টা করলো সে। তারপর বলল, আভাসে কি যেন বলতে চাইছো তুমি, কিন্তু আমি সেটা পরিষ্কার ধরতে পারছি না। হঠাৎ হাসলো সে। তবে বুঝতে পারছি কিছু একটা বলে তাজ্জব করে দিতে যাচ্ছ আমাকে। আপনার অন্তত তাজ্জব হবার কিছু নেই, বলল রানা, কারণ আপনার কথাটাই রিপিট করব আমি। হোয়াট? স্রোতের সাথে ভেসে যাবার হিসেবে দক্ষিণ পশ্চিম দিকে কমপক্ষে 90 মাইল দূরে থাকার কথা ওটার। ঠিক। দৃষ্টিতে নতুন শ্রদ্ধা নিয়ে রানার দিকে তাকালো ডক্টর করিডন। উপসংহারে আরও নিশ্চয়ই কিছু বলার আছে তোমার। কি হতে পারে সেটা? কি নয় ডক, কে হতে পারে সে? কেউ একজন আমাদের মরিচিকার পেছনে ছোটাচ্ছে। পেট্রোল প্লেনের ক্রুরা ভুল দেখেনি। একটা আইসবার্গের ভেতর অনেক দিন আগে হারিয়ে যাওয়া জাহাজটাকে দেখেছিল তারা। সেই আইসবার্গের ভেতর লাল রঙও তারা ছড়িয়ে এসেছিল।
কিন্তু রহস্যময় থার্ড পার্টি সেই লাল রং মুছে ফেলেছে। তারপর আমাদের বোকা বানানোর জন্য 90 মাইল দূরের এই আইসবার্গে ছড়িয়ে দিয়েছে লাল রং। তার মানে ঘন্টাখানেক আগে বড় সাইজের যে আইসবার্গটা দেখি আমরা, সেটার কথা বলছো তুমি? চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল ডক্টর করিডনের। সম্ভব? আকার আকৃতি প্রায় একরকম, কাছাকাছি ওজন, অথচ লাল রং নেই। সেটার ভেতরে আমরা হারিয়ে যাওয়া জাহাজটাকে পাবো, বলল রানা। আপনার হিসেব অনুসারে যেখানে থাকার কথা সেখানেই আছে ওটা। কিন্তু এই থার্ড পার্টি কারা এরা? রাশিয়ানরা যে নয় সে তো বোঝাই যাচ্ছে। ঘোলরা আমাদের চেয়ে কম খাচ্ছে না। থার্ড পার্টির পরিচয় এখনই না জানলেও চলবে। এখনকার জরুরি কাজ হলো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়া। আমাদের অবাঞ্ছিত বন্ধুরা এসে পড়লো বলে। মাথা ঝাঁকিয়ে বরফের ঢালের দিকে দৃষ্টি আকর্ষণ করলো রানা। ঢালের নিচে পানির কিনারায় ভিড়েছে ডিঙিটা। একে একে লাফ দিয়ে নামছে রাশিয়ান সাবমেরিনের ক্রুরা। বরফের কিনারায় 5 জনকে দেখা গেল, বাকি একজন রয়ে গেল ডিঙিতে। সতর্কতার সাথে উঠে আসছে 5 জন, সোজা রানা আর ডক্টর করিডনের দিকে। সবার পরনে কালো পোশাক, তার মানে এরা সবাই রাশিয়ান মেরিনের সদস্য। প্রত্যেকের হাতে অটোমেটিক রাইফেল তো আছেই, কোমরের হোলস্টারে রয়েছে একটা করে রিভলভার। ট্রাউজারের পকেটগুলো ফুলে আছে, বোঝা যায় প্রত্যেকের কাছে বেশ কয়েকটা করে হ্যান্ড গ্রেনেডও রয়েছে। লোকগুলোর চেহারায় সতর্কতা এবং গাম্ভীর্যের ছাপ থাকলেও অনিশ্চিত কোনো ভাব নেই। কী করতে এসেছে তারা সে সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে প্রত্যেকের। কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্বে ভুগছে না। শান্তভাবে হেলিকপ্টারে চড়ল রানা। ইগনিশন সুইচ ঘুরিয়ে চাপ দিল স্টার্টারে। রোটর ব্লেড 1 পাক ঘোরা শেষ করার আগেই প্যাসেঞ্জার সিটে উঠে বসল ডক্টর করিডন। দ্রুত হাতে বেঁধে নিল সেফটি বেল্ট। ককপিটের দরজা বন্ধ করতে গিয়ে কি মনে করে বাইরের দিকে ঝুঁকে পড়ল রানা। হাত দুটো এক করে মুখের সামনে চোঙের মতো করে ধরল। তারপর রাশানদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, তোমাদের সময়টা আনন্দমুখ হয়ে উঠুক এই কামনা করি। একটু বিরতি নিল ও, তারপর আবার বলল, খোদা হাফেজ। ছোট্ট দলটাকে পথ দেখিয়ে নিয়ে আসছে একজন লোক, বোধহয় সেই দলনেতা। রানার কথা শুনতে পাবার জন্য একটা কানের পেছনে হাত তুলল, কিন্তু পর মুহূর্তে কাজ ঝাঁকিয়ে হাতটা কানের পেছন থেকে নামিয়ে নিল সে। বুঝতে পেরেছে তার সুবিধার কথা ভেবে কপ্টারের পাইলট রাশিয়ান ভাষায় কথা বলছে না। খারাপ কোনো মতলব নেই বোঝাবার জন্য হাতের অটোমেটিক রাইফেলটা নিচু করে নিল দলনেতা। কিন্তু ভবি তাতে ভুলল না। আইসবার্গ ছেড়ে শূন্যে উঠে পড়ল কপ্টার। কোনো রকম ব্যস্ততা দেখালো না রানা। মিনিমাম স্পিডে উত্তর দিকে স্থির রাখল কপ্টারের কোর্স। 15 মিনিট পর সাবমেরিনের রাডার রেঞ্জ ছাড়িয়ে এসে বিরাট একটা বৃত্ত রচনা করল ও কপ্টার ছুটে চলল দক্ষিণ পশ্চিম দিকে। 11টা 15 মিনিটে হারিয়ে যাওয়া জাহাজটাকে দেখতে পেল ওরা। বিশাল বরফের ওপর আকাশে স্থির হয়ে দাঁড়ালো হেলিকপ্টার। শূন্য ফাঁকা একটা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে উঠল ওদের মন। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটল বলে এই অনুভূতিটা হলো তা নয়। কমান্ডার পেরি যে সময় বেঁধে দিয়েছিল সেটা এরই মধ্যে পেরিয়ে গেছে, অনুভূতিটা সেজন্যও নয়। এর জন্য দায়ী রহস্যময় জাহাজটা। আইসবার্গের চারদিকের পরিবেশ এমন আশ্চর্য নির্জন যে এই বিশাল ব্যাপক ভরাট নিস্তব্ধতাময় নির্জনতার ধারণা ওদের কল্পনাপ্রবণ মনও ধারণ করে না। মনে হলো অচেনা অন্য কোনো দুনিয়ায় এসে হাজির হয়েছে তারা, মৃত পরিত্যক্ত কোনো গ্রহে। শুধু সূর্যের আলো আর বরফে তার প্রতিফলনগুলোকে জ্যান্ত বলে মনে হলো। স্বচ্ছ বরফ ভেদ করে ভিতরে ঢুকে গেছে রোদ। কোথাও তার চেহারা হয়েছে ম্লান, কোথাও উজ্জ্বলতা বেড়ে চোখ ধাঁধিয়ে দেয়, কোথাও তেরছাভাবে বেঁকে গেছে। জাহাজটাকে পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার অস্তিত্ব সম্পর্কে সন্দিহান হবারও কোনো অবকাশ নেই। খোলের খানিকটা জেগে আছে বরফের ওপর, বো এবং স্টার্ন ওকে দিচ্ছে বাইরে, কিন্তু প্রায় গোটা সুপারস্ট্রাকচার মুখ লুকিয়ে আছে বরফের নিচে। দৃশ্যটা অবাস্তব, আধিভৌতিক লাগলো রানার। মুহূর্তের জন্য মনে হলো দুঃস্বপ্ন। কন্ট্রোল অ্যাডজাস্ট করে হেলিকপ্টার ল্যান্ড করবার সময় একটা ধারণা প্রায় জেঁকে বসলো, মনে হচ্ছে বরফে পা দিয়ে জাহাজটাকে আর দেখতে পাবে না সে। আইসবার্গের কিনারে ঘেঁষে মসৃণ একটা জায়গায় ল্যান্ড করতে চাইল রানা, কিন্তু জায়গাটা অসম্ভব ঢালু বলে ঝুঁকিটা নিল না শেষ পর্যন্ত। জাহাজের ঠিক সরাসরি ওপরের একটা সমতল জায়গা বেছে নিয়ে কপ্টার নামালো ও। স্কিড দুটো বরফ স্পর্শ করা মাত্র ককপিট থেকে লাফ দিয়ে নেমে গেল ডক্টর করিডন। রানা নিচে নেমে তার সাথে মিলিত হবার আগেই পরিত্যক্ত জাহাজের স্টার্ন থেকে বো পর্যন্ত একবার টহল দিয়ে নিয়েছে সে।
অদ্ভুত, বিড়বিড় করে বলল ডক্টর করিডন। ভারী অদ্ভুত। বরফের ওপর কিছুই বেরিয়ে নেই, মাস্তুল এবং রাডার অ্যান্টেনা পর্যন্ত বরফের নিচে। ব্যাপারটা কিছু বুঝছো না? প্রতিটি ইঞ্চি নিরেট বরফে সিল করা। ফ্লাইট জ্যাকেটের পকেট থেকে রুমাল বের করে নাক ঝাড়ল রানা। তারপর বাতাসে টেনে কি যেন গন্ধ শুকলো। একটা গন্ধ পাচ্ছেন ডক? মাথাটা একটু পিছিয়ে নিয়ে গিয়ে ধীরে ধীরে শ্বাস নিল ডক্টর করিডন। হ্যাঁ, তেমন স্পষ্ট নয়, তবে পাচ্ছি। কিসের বলো তো? অনেক কিছুর, সংক্ষেপে আবর্জনা বা জঞ্জালের। সকৌতুকে নিজের চারদিকে তাকালো ডক্টর করিডন। কোত্থেকে আসছে? চোখ ইশারায় পায়ের নিচের জাহাজটা দেখালো রানা। তাছাড়া আর কোত্থেকে আসতে পারে? দ্রুত ঘন ঘন মাথা নাড়ল ডক্টর করিডন। মানতে পারলাম না। সায়েন্টিফিক ফ্যাক্ট হলো বরফের নিচে চাপা পড়া কোনো ইনঅর্গানিক বস্তুর গন্ধ তুমি বাইরে থেকে পেতে পারো না। দুপুরের গরমের কাছে নত হতে শুরু করেছে ঠান্ডা। ফ্লাইট জ্যাকেটের চেন টেনে নামিয়ে দিল রানা। বরফে নিশ্চয়ই কোথাও লিক আছে। তোমার শিক্ষিত নাকটাকে সালাম, তিক্ত স্বরে বলল ডক্টর করিডন। দয়া করে ব্লাড হাউন্ডের অভিনয় ছেড়ে এসো থার্মাইট চার্জ বসাবার কাজে সাহায্য করো আমাকে। বরফের ছাল না ছাড়িয়ে জাহাজে ঢোকা সম্ভব নয়। চিন্তিত দেখালো রানাকে। থার্মাইট চার্জের ঝুঁকি আছে। আমার উপর ভরসা রাখো। আইসবার্গটাকে টুকরো টুকরো করার কোনো ইচ্ছে আমারও নেই। কপ্টার, জাহাজ এবং নিজেদের প্রাণ তিনটেই আমার কাছে সমান প্রিয়। ছোট ছোট লোড দিয়ে শুরু করতে চাই আমি, একটু একটু করে নিচের দিকে নামতে চাই। আইসবার্গের কথা ভাবছি না, ভাবছি জাহাজটার কথা। এমন হতে পারে যে ওটার ফুয়েল ট্যাঙ্ক ফেটে গেছে, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পেট্রোলে ভিজে আছে ফিল। হিসেবে যদি একটু ভুল হয়, যদি এক ফোঁটা পেট্রোলে আগুন ধরিয়ে ফেলি, চোখের পলকে গোটা জাহাজ জ্বলে উঠবে। কঠিন বরফে পা ঠুকল ডক্টর করিডন। এই বরফ তাহলে সরানো হবে কিভাবে? নখ দিয়ে আছড়ে? নিঃশব্দে হাসল রানা। বিদ্রুপের সুরে বলল, বিজ্ঞানী হিসেবে দুনিয়া জোড়া খ্যাতি থাকতে পারে আপনার, কিন্তু দৈনন্দিন বাস্তবতা সম্পর্কে প্র্যাকটিক্যাল কোনো ধারণা আপনার একেবারেই নেই। সিসিম ফাক বলে একটা মন্ত্র আছে, জানেন তো? আমরা সেই মন্ত্র আওড়ে ভেতরে ঢুকব। গ্লেসিয়াল আইসের ওপর দাঁড়িয়ে রয়েছো তুমি, শক্ত এবং নিরেট। হেঁটে ভেতরে ঢুকবে সে আশা বাদ দাও। বাদ দিতে রাজি নই, হেঁটেই ঢুকবো ভেতরে। ঢোকো তো দেখি, চ্যালেঞ্জের সুরে বলল ডক্টর করিডন। আসলে আমি বলতে চাইছি, খাটাখাটনির কাজটা আগেই সেরে রাখা হয়েছে। থার্ড পার্টির কথা মনে আছে? আমরা এখানে পৌঁছবার আগেই এখান থেকে বের হয়ে গেছে তারা। তা না হলে লাল রঙটা গায়েব হলো কীভাবে? নাটকীয়ভাবে নাকের সামনে হাত তুলে ওপর দিকে তর্জনী খাড়া করল রানা। দয়া করে উপরে তাকান। চোখ তুলল ডক্টর করিডন। ক্রমশ উপরে উঠে গেল তার দৃষ্টি। খাড়া ঢালের চওড়া মুখের ওপর স্থির হলো কয়েক মুহূর্তের জন্য। বাইরের কিনারা বরাবর এবং লোয়ার বেসের কাছাকাছি ওরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে মাত্র কয়েক গজ দূরে বরফের ওপরটা মসৃণ এবং সমান, কিন্তু চূড়া থেকে শুরু হয়ে নিচের দিকে ঢালের মাঝখান পর্যন্ত ছোট ছোট গর্ত আর দাগ দেখা গেল। গম্ভীর সুরে বলল ডক্টর করিডন। রেড ডাই মোছার জন্য থার্ড পার্টি খেটেছে বটে। ওপর থেকে চোখ নামিয়ে রানার দিকে তাকালো সে। বিস্ফোরক দিয়ে অনায়াসে কাজটা সারতে পারত ওরা, তা না করে হাত দিয়ে কাজটা করতে গেল কেন? এর উত্তর আমার জানা নেই। হয়তো মনে করেছিল বিস্ফোরক ব্যবহার করলে আইসবার্গে ফাটল দেখা দেবে, হয়তো ওদের কাছে জিনিসটা ছিলই না। তবে শুধু রং উঠিয়ে ফিরে গেছে ওরা, এ আমি বিশ্বাস করি না। জাহাজে ঢোকার নিশ্চয়ই কোনো পথ পেয়েছিল ওরা, অথবা তৈরি করে নিয়েছিল। তার মানে তুমি বলতে চাইছো একটু খুঁজলেই প্রবেশপথ লেখা একটা সাইনবোর্ড পেয়ে যাব আমরা? বিদ্রুপের সুরে বলল ডক্টর করিডন। তুমি আমাকে হাসালে দেখছি। সাইনবোর্ড নয়, বরফের মধ্যে কোথাও নরম একটু জায়গা আছে কি না খুঁজতে হবে। একটা আইস টানেলের উপর নরম বরফের ঢাকনি? তাই। চশমার ফ্রেমের ওপর দিয়ে রানার দিকে তাকালো ডক্টর করিডন। তোমার ওপর আমার শ্রদ্ধার মাত্রা বেড়েই চলেছে মাই বয়। এখন মনে হচ্ছে তোমার অনুমানের মধ্যে যুক্তি আছে। কাজ শুরু করে দিল ওরা। তেমন কঠিন কোনো ব্যাপার নয়, অথচ রানা যেমন আন্দাজ করেছিল তার চেয়ে অনেক বেশি সময় এবং খাটনি লেগে গেল। সেজন্য অবশ্য অপ্রত্যাশিত একটা দুর্ঘটনা দায়ী। এতে লাভ হলো এই যে ডক্টর করিডন রানাকে আবার বলার সুযোগ পেল,
ওহে, তোমার প্রতি আমার শ্রদ্ধা আর ঋণের পরিমাণ আরও একটু বাড়ল। বরফের ঢালে দাঁড়িয়ে কাজ করছিল ডক্টর করিডন। হঠাৎ গর্ত থেকে পিছলে বেরিয়ে গেল একটা পা। গর্তে ঢোকানো দ্বিতীয় পায়ের ওপর শরীরের ভার চাপাতে শুরু করলো সে, কিন্তু চাপ একটু বাড়তে না বাড়তে গর্তের চারদিকের বরফ মুড়মুড় করে ভেঙে গেল, সেই সাথে হড়কে নামতে শুরু করলো শরীরটা। বেশ অনেকটা নিচে প্রায় খাড়া একটা কার্নিশ, সেটার গা ঝপ করে খাড়া নেমে গেছে সাগরে। সেই কার্নিশের দিকে দ্রুত নামছে ডক্টর করিডন। মরার মতো ফ্যাকাশে দেখাচ্ছে তাকে। মৃত্যু যে অবধারিত বুঝতে পেরেছে সে, কিন্তু আতঙ্কে যাকে বলে উন্মাদ হয়ে যাওয়া, তা সে হয়নি। পতনটা রোধ করার জন্য উন্মত্তের মতো বরফ খামচে ধরার চেষ্টা করল সে। বরফের গায়ে নখ আঁচড়াবার দাগ ফুটে উঠল। কঠিন বরফের সাথে ঘষা খেয়ে পেছন দিকে বেঁকে গেল 2 হাতের 8টা আঙুলের নখ। ব্যথায় জ্ঞান হারাবার কথা তার, কিন্তু সেই মুহূর্তে কোনো ব্যথা অনুভব করল না সে। মুহূর্তের জন্য পতনের গতিটা মন্থর হলো মাত্র, কিন্তু তাল সামলে নিজেকে স্থির করার জন্য সেটা যথেষ্ট নয়। গোটা ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে সাহায্যের জন্য চিৎকার করার আগেই কার্নিশের কিনারায় পৌঁছে গেল ডক্টর করিডন। কিনারা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে পা দুটো। ওখান থেকে খাড়া নেমে গেছে বরফের গা, 30 ফুট নিচেই সাগর। আলগা একটা বরফের টুকরো সরাতে যাচ্ছিল রানা, এই সময় চিৎকারটা কানে ঢুকলো। শব্দটা থামার আগেই অনেকগুলো ঘটনা ঘটে গেল। দ্রুত ঘুরল রানা। ডক্টর করিডন হড়কে নেমে যাচ্ছে দেখে সাথে সাথে বুঝে নিল হিমশীতল পানিতে গিয়ে পড়লে কি কঠিন হবে তাকে জীবিত উদ্ধার করা। ঘুরে দাঁড়াবার তাল এখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি ও। সেই অবস্থায় এক ঝটকায় ফ্লাইট জ্যাকেট খুলে ফেলে ঢালের ওপর লাফ দিয়ে চিৎ হয়ে পড়ল ও। মাথা থাকলো পেছন দিকে, পায়ের তলা সামনের দিকে, পা দুটো উদ্ভট ভঙ্গিতে ওপর দিকে তোলা। আতঙ্কিত ডক্টর করিডনের মনে হলো পাগল হয়ে গেছে রানা। ও গড, নো নো, ফুপিয়ে উঠল সে। ঝাপসা হয়ে এলো চোখের দৃষ্টি। অস্পষ্টভাবে দেখল তীর বেগে তার দিকে ছুটে আসছে রানার শরীর। বুঝল ক্ষীণ একটু যাওয়া বা আশা ছিল, তাও শেষ হয়ে গেল। রানা আইসবার্গে থাকলে পানি থেকে তাকে উদ্ধার করার একটা চেষ্টা করত, কিন্তু রানার বোকামির জন্য দুজনকেই এখন ঠান্ডা পানিতে জমে বরফ হয়ে মরতে হবে। 25 মিনিট। কমান্ডার পেরির কথাটা মনে পড়ে গেল তার। 40 ডিগ্রি পানিতে পড়লে 25 মিনিটের বেশি কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এই পরিস্থিতিতে 25 মিনিট কেন, 25 ঘন্টা সময় পেলেও বাঁচার কোনো আশা নেই তাদের। চিন্তা করার সময় পেলে ডক্টর করিডনের সাথে একমত হতো রানা। সন্দেহ নেই ওকে দেখে যে কোনো লোকের বদ্ধ পাগল বলেই মনে হবে। বরফের ওপর দিয়ে হড়কে নেমে যাচ্ছে শরীরটা, পা দুটো বিদঘুটেভাবে ছড়িয়ে আছে ওপর দিকে। আচমকা ডক্টর করিডনের সাথে সংঘর্ষ ঘটতে আর যখন মাত্র হাত দেড়েক বাকি, বিদ্যুৎ গতিতে পা দুটো নামিয়ে আনলো ও। বরফের সাথে ঠুকে গেল গোড়ালি, ব্যথায় বিকৃত হয়ে উঠল মুখ। কিন্তু কাজ হলো। বরফ ভেঙে ভেতরে সেধিয়ে গেছে গোড়ালি দুটো। তীব্র একটা ঝাঁকি খেয়ে থেমে গেল শরীরটা। তারপর অনেকটা স্বতঃস্ফূর্তভাবে সেই একই ঝটকায় ওর জ্যাকেটের একটা আস্তিন ছুড়ে দিল ডক্টর করিডনের দিকে। বরফের কিনারা থেকে গড়িয়ে নেমে যাচ্ছিল ডক্টর করিডন, কিন্তু শেষ মুহূর্তে হাত বাড়িয়ে আস্তিনটা ধরে ফেলল সে। স্যাঁত করে কার্নিশ থেকে নেমে গেল শরীরটা, ঝুলে রইল আস্তিন ধরা হাতের সাথে। রানা বা ডক্টর করিডন কয়েক সেকেন্ড নড়ল না কেউ এক চুল। ধীরে ধীরে শান্ত হয়ে এলো ডক্টর করিডনের নিঃশ্বাস। অত্যন্ত সতর্কতার সাথে মুখ তুলল সে। নাকের 6 ইঞ্চির সামনে কার্নিশের কিনারা ছাড়া কিছুই দেখতে পেল না। কিনারার ওপরে অদৃশ্য হয়ে গেছে তার 2 হাতে ধরা রানার জ্যাকেটের আস্তিন। নড়াচড়ার ফলে আরেকটা ভীতিকর ব্যাপার লক্ষ্য করল সে। তলপেট এবং কোমরের কাছে কোনো অনুভূতি নেই। বরফের ছোঁয়ায় অসর হয়ে গেছে। ডক! কার্নিশের ওপর থেকে শান্ত কিন্তু জরুরি কণ্ঠস্বর ভেসে এলো রানার। আছি। ব্যস্ত হবার কোনো কারণ নেই, বলল রানা। শক্ত করে ধরতে পেরেছেন আস্তিনটা? যায় যাক প্রাণ, তবু ছাড়ছি না। হঠাৎ কেন যেন ডক্টর করিডনের মনে হলো রানা থাকতে সহজে তার মরণ নেই। মনটা দারুণ খুশি হয়ে ওঠায় অনেকটা নিজের অজান্তেই। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও গলার স্বরে কৌতুক ফুটে উঠল। ভেরি গুড, উৎসাহ দিয়ে বলল রানা। আস্তে আস্তে ওপর দিকে ওঠার চেষ্টা করুন। আপন মনে মাথা নাড়ল ডক্টর করিডন। পারবো না। নিজের কানেই কর্কশ শোনালো গলার আওয়াজটা। কোনো মতে শুধু ঝুলে থাকতে পারবো।
বরফে পা রাখার কোনো জায়গা পাবেন? কয়েক সেকেন্ড পর জবাব দিল ডক্টর করিডন, না, শক্ত পিচ্ছিল বরফ। ছড়ানো পায়ের মাঝখানে ঝুঁকে পড়ল রানা, জ্যাকেটটাকে আরও শক্ত করে ধরল। লোহার নয়, একজোড়া রাবারের হিলের দয়ায় এখানে বসে আছি আমি। এগুলোর চারধারের বরফে চির ধরতে খুব বেশি চাপের দরকার হবে না, কাজেই কোনো রকম হঠাৎ নড়াচড়া নয়। আমি আপনাকে টেনে ওপরে তোলার চেষ্টা করছি। কার উদ্দেশ্যে যেন রানাকে বলতে শুনেছিল সেটাই পুনরাবৃত্তি করল ডক্টর করিডন, আল্লাহ ভরসা। তলপেটের চামড়া বরফের সাথে ঘষা খেয়ে ছড়ে গেল, জ্বালা করছে। নখ ছেঁড়া আঙুলগুলো দপদপ করে উঠল। ঘামে ভেজা মুখটা ব্যথা আর আতঙ্কে বিকৃত হয়ে উঠল। এই সময় টান পড়ল হাতে ধরা আস্তিনে। চোখ বুজে মুঠোটা আরও শক্ত করার চেষ্টা করল সে, কিন্তু সেই সাথে অনুভব করল মুঠো থেকে পিছলে বেরিয়ে যাচ্ছে কাপড়টা। কনুয়ে বরফের স্পর্শ না পেয়ে চোখ খুলল সে, দেখল নাকের সামনে ঝুলছে রানার হাসি হাসি মুখ। তুমি হাসছো? যদিও রানাকে হাসতে দেখে ডক্টর করিডনের আত্মবিশ্বাস বেড়ে গেছে, তবু কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল। সাবধান, মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে। শক্ত করে ধরে রাখুন, বলল রানা। আপনার মুঠোর নিচে আরও আধ হাত রয়েছে আস্তিনটা, কাজে আতঙ্কিত হবার কিছু নেই। টানবো আবার? বিসমিল্লা বলে। ধীরে ধীরে একবারে 1 ইঞ্চি করে জ্যাকেটটা নিজের দিকে টানতে শুরু করলো রানা। ঝাড়ার 60 সেকেন্ড লাগলো ডক্টর করিডনের মাথাটা ওর 2 হাঁটুর মাঝখানে নিয়ে আসতে। মনে হলো 60টা যুগ পেরিয়ে গেছে। ডক্টর করিডনের মুঠোর নিচে আস্তিনটা এখন আর 3 ইঞ্চিও অবশিষ্ট নেই। এরপর এক এক করে হাতের জ্যাকেট ছেড়ে দিয়ে ডক্টর করিডনের বগলের নিচে কবজি গলিয়ে দিল ও। সহজ কাজটা শেষ হলো, বলল ও। এর পরের কাজটা আপনাকে করতে হবে। হাত দুটো মুক্ত হয়ে গেছে, জ্যাকেটের আস্তিন দিয়ে ভুরুর ঘাম মুছল ডক্টর করিডন। আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। আপনার ডিভাইডার জোড়া কোথায়, সাথে আছে? মুহূর্তের জন্য বিমূঢ় দেখালো ডক্টর করিডনকে, তারপর মাথা ঝাঁকালো সে। বুক পকেটে। গুড, বলল রানা। এবার আমার ওপর দিয়ে হামাগুড়ি দিন। আপনার পা দুটো আমার কাঁধে না পৌঁছানো পর্যন্ত থামবেন না। কাঁধের ওপর পা রেখে আপনার মাথার সামনে ডিভাইডার জোড়া বরফে গাঁথুন, যতটা সম্ভব শক্ত করে গাঁথুন। একটু থেমে আবার বলল রানা, আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন তো? 1 সেকেন্ড পর বিমূঢ় ভাবটা কেটে গিয়ে ডক্টর করিডনের চেহারায় বিস্ময় ফুটে উঠল। পিটন হিসেবে ব্যবহার করতে বলছো? বুঝেছি, মাথা বটে একখানা। রানার স্থির শরীরের ওপর দিয়ে ধীরে ধীরে এগোলো ডক্টর করিডন। একটা রেলগাড়ি যেন পাহাড়ে চড়ছে। প্রচুর সময় নিল সে, কিন্তু শেষ পর্যন্ত রানার 2 কাঁধের ওপর শক্তভাবে রাখতে পারল পা দুটো। এরপর বুক পকেট থেকে ডিভাইডারটা বের করলো সে, স্টিলের ডগাটা গেঁথে দিল বরফে। এরপর জানতে চাইল সে। এবার আপনার ওপর দিয়ে আমি উঠব, বলল রানা। টেনে টেনে ভালো করে দেখুন, শরীরে চাপ পড়লে বেরিয়ে আসবে না তো? তা আসবে না, ম্লান গলায় বলল ডক্টর করিডন, কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে তোমাকে। আমার হাত দুটো অসাড় হয়ে যাচ্ছে। সতর্কতার সাথে সাবধানের মার নেই ভেবে একটা গোড়ালি বরফের ভেতর থেকে বের না করে ডক্টর করিডন কতটা ভার সইতে পারে পরীক্ষা করল রানা। তার পা ধীরে ধীরে টানতে শুরু করলো ও। একসময় শরীরের প্রায় সবটুকু ওজন চাপিয়ে দিল তার পায়ের ওপর। ডিভাইডারটা বরফের ভেতর থেকে বেরিয়ে এলো না। দ্রুত এবং সাবলীল ভঙ্গিতে ডক্টর করিডনকে ছাড়িয়ে এলো ও। বাড়ানো হাত দিয়ে হাতড়াতে গিয়ে ঢালের কিনারা স্পর্শ করলো ওর আঙুল। কিনারার উপরে সমান হয়ে গেছে বরফ। কিনারা ধরে সমতল জায়গাটায় আসতে কোনো অসুবিধে হলো না রানার। সাথে সাথে হেলিকপ্টার থেকে বের করে ঢালের কিনারা থেকে নিচের দিকে নামিয়ে দিল একটা নাইলন লাইন। 8 মিনিট পর রক্তশূন্য, ফ্যাকাশে এবং ক্লান্ত ওশেনোগ্রাফারকে রানার পায়ের কাছে বসে ঘন ঘন হাঁপাতে দেখা গেল। আরও 8 মিনিট পর মুখ তুলে রানার দিকে তাকালো ডক্টর করিডন। দেখল ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে রানা। তুমি আমার বাপের কাজ করেছ রানা, গম্ভীর সুরে বলল ডক্টর করিডন। সে আমার জন্ম দিয়েছিল, কিন্তু তুমি আমাকে নবজীবন দান করেছ। রানার কোঁচকানো ভুরুটা নিভাঁজ হয়ে গেল। পরম স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলল ও। প্রশংসা করতে দেরি করছেন দেখে ভয় হচ্ছিল বোবা হয়ে গেলেন কিনা। প্রশংসা?
আকাশ থেকে পড়ল ডক্টর করিডন। কে তোমার প্রশংসা করছে? রাগে লাল হয়ে উঠল চেহারাটা। জানো, মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে এনেছো বলে টেনে চড় মারতে ইচ্ছে করছে তোমাকে আমার। অনেক তো দেখলাম, এই পাপে আর শয়তানিতে ভরা দুনিয়ায় আর কি দেখার আছে আমার? হাত দুটো চোখের সামনে তুলল সে। পেছন দিকে বাঁকা হয়ে যাওয়া নখগুলো এক এক করে দেখে আবার বলল, মরে গেলে অন্তত এই অসহ্য ব্যথা থেকে তো রেহাই পেতাম। তুমি আমার শত্রুর কাজ করেছো রানা। কি সুন্দর আরেক জগতে চলে যাচ্ছিলাম। আমিও তো, কিন্তু আপনি ওখানে আটকে গেলেন বলে আমাকেও রয়ে যেতে হলো। 1 সেকেন্ড রানার দিকে তাকিয়ে থাকলো ডক্টর করিডন। পর মুহূর্তে বিস্ফোরণের আওয়াজের মতো বেরিয়ে আসতে শুরু করলো তার গলার ভেতর থেকে। তার হাসির প্রকোপ একটু কমে আসতে রানা বলল, দেখি তো আঙুলগুলোর কি অবস্থা। রক্তাক্ত আঙুলগুলোর দিকে চোখ রেখে ডক্টর করিডন বলল, দেখে যতটা মনে হচ্ছে ততটা খারাপ নয় আসলে। 2-1 ফোঁটা অ্যান্টিসেপটিক আর খানিকটা যত্ন পেলেই আবার ঠিক হয়ে যাবে। হেলিকপ্টারে ফার্স্ট এইড কিট আছে, চলুন ব্যান্ডেজ বেঁধে দিই। কয়েক মিনিট পর শেষ খুদে ব্যান্ডেজটা বাঁধা শেষ করেছে রানা। এই সময় জানতে চাইল ডক্টর করিডন, আমি পা পিছলাবার আগে টানেলের কোনো আভাস দেখতে পেয়েছিলে? ওটা যে একটা আলগা বরফের টুকরো বুঝতেই পারিনি। টানেলের মুখে ঢাকনিটা তার চারপাশের শক্ত বরফের সাথে নিখুঁতভাবে মিশেছিল। তাহলে চিনলে কিভাবে? বলতে পারেন ভাগ্য সহায়তা করেছে। থার্ড পার্টির কেউ একজন একটু অসতর্ক হয়েছিল, ধারালো কিছু একটা দিয়ে ঢাকনির গা থেকে এক মুঠো বরফ তুলে নিয়েছিল সে। ওটা দেখতে না পেলে ঢাকনির ওপর দিয়ে হেঁটে চলে আসতাম আমি। হঠাৎ ডক্টর করিডনের চেহারা গম্ভীর কালো হয়ে উঠল। এটা একটা অভিশপ্ত আইসবার্গ রানা। খোদ আর কিরে, এর সাথে আমাদের ব্যক্তিগত শত্রুতা আছে। দূর, তাচ্ছিল্যের সাথে কথাটা বলে উঠে দাঁড়ালো রানা। খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়ালো ও ঝুঁকে তুলে নিল থালার মতো গোল একটা বরফের ঢাকনি। 3 ইঞ্চি মোটা, ডায়ামিটারে 3 ফিট। ঢাকনিটা সরাতেই নিচে দেখা গেল একটা গর্তমুখ। টানেলটা এঁকে বেঁকে নেমে গেছে নিচের দিকে। খুব সরু, পাশাপাশি 2 জন লোক নামতে পারবে না। নিজের অজান্তেই মুখটা ঘুরিয়ে নিল রানা। রং, কাপড়, কাঠ, ফুয়েল আর তাতানো স্টিলের পোড়া গন্ধ ঢুকলো নাকে। রানার পাশে এসে দাঁড়ালো ডক্টর করিডন। নাকের পরীক্ষায় পাশ করেছো তুমি, কিন্তু সেই সাথে তোমার থার্মাইট চার্জ থিওরিটা বাতিল হয়ে গেল। নিচে থেকে যে পোড়া গন্ধটা পাচ্ছ সেটার উৎস ছিল নিশ্চয়ই কোনো বিস্ফোরক। অথচ নিজের চোখেই দেখতে পাচ্ছ আইসবার্গে ফাটলও দেখা দেয়নি, জাহাজটা পুড়ে ছাইও হয়ে যায়নি। ডক্টর করিডনের হাতে একটা স্পেয়ার টর্চ ধরিয়ে দিল রানা। আমি আগে নামছি, 5 মিনিট পর অনুসরণ করবেন আপনি। 5 নয়, 2 মিনিট পর।